শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর অধ্যায় লেকচার 2 শুরু করছি। যদিও লেকচার 1 এ আমরা ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ পরিচিতি পর্ব হয়েছিল সেখানে। তো আজকে আমরা সরাসরি পড়াতে যাচ্ছি। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়া স্টার্ট করছি। তো দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে ভেক্টর। তো নিশ্চয়ই তোমরা জানো যে ভেক্টর কি, স্কেলার রাশি কি, এই বিষয়গুলো তোমাদের জানা আছে। তারপর আমি একটু হালকা ধারণা দিব। সেটি হচ্ছে, দেখো, আমরা রাশি থেকে শুরু করব। রাশি কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো যে এই ভৌত জগতে বা এই পৃথিবী জগতে আমরা যা কিছু পরিমাপ করি সবগুলোকে তোমার বলা হয় রাশি। এই রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটি হচ্ছে স্কেলার রাশি এবং আরেকটি হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। শুধু মান দ্বারা এই স্কেলার রাশিটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, এই জাতীয় রাশি হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, এ জাতীয় রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। তো এখন এটার উদাহরণ কি হতে পারে? যেমন দৈর্ঘ্য, তারপরে সময়, এরপরে তাপমাত্রা, এইগুলোর কিন্তু কোনো ডিরেকশন নাই, অর্থাৎ কোনো দিক নাই। এগুলোকে আমরা সরাসরি এদের মান দ্বারাই আমরা এই রাশিগুলোকে কি করতে পারি? প্রকাশ করতে পারি। এই জন্য এই রাশিগুলোর নাম হয়েছে স্কেলার রাশি। এবারে দ্বিতীয় যে রাশিটি বলা হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ভেক্টর রাশি। যে এই রাশিকে, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, এ জাতীয় রাশিকে বলা হয় ভেক্টর রাশি। নিশ্চয়ই তোমরা 9-10-এ পড়ে এসছো এইগুলো। তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি। তো ভেক্টর রাশিকে, তার মানে ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য আমার দুইটা জিনিস দেখাইতে হবে। একটা হচ্ছে তোমার মান এবং আরেকটি হচ্ছে দিক। তো মান এবং দিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় সেটা আমি চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি, একটু ভালো করে খেয়াল করো। এখন ভেক্টর রাশির উদাহরণ কি কি হতে পারে? যেমন তোমার সরণ। যেমন তুমি ইনিশিয়ালি এখন কোথায় বসে আছো? বাসায়। বাসায় বসে তুমি ক্লাসটা করছো। এখন একটা সার্টেন টাইম পরে ধরো তুমি কোনো একটা বাজারে গেলে, তাহলে তোমার সরণ কতটুকু হয়েছে? উত্তর হলো, তোমার ইনিশিয়াল যে অবস্থান সেখান থেকে তুমি কতটুকু সরে অবস্থান করছো, অর্থাৎ বাজারে অবস্থান করছো। তো এই যে ইনিশিয়াল অবস্থান এবং ফাইনাল অবস্থান যোগ করে দিলে যে সরলরেখিত দূরত্বটা পাওয়া যায়, সেটাই হচ্ছে তার সরণ। তার মানে এই সরণের যে একটি ভেক্টর রাশি, এর দুইটা জিনিস থাকবে, এটা হচ্ছে মান এবং আরেকটা দিক। তো মানটা বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় তুমি ইনিশিয়ালি যে ছিলে বাসায়, আর ফাইনালি অবস্থান করছো তুমি বাজারে। তাহলে এই ইনিশিয়াল অবস্থানে বা ফাইনাল অবস্থান যোগ করে দিলে যে মধ্যবর্তী যে লম্ব দূরত্বটা পাওয়া যায়, সেটাই হচ্ছে তোমার সরণের মান। আর ডিরেকশন হচ্ছে যে তুমি তোমার বাসা থেকে তুমি যে বাজারে আছো সেটা পূর্ব দিক বা পশ্চিম দিক বা উত্তর দিক বা যে কোনো দিকের সাথে কত অ্যাঙ্গেলে তুমি বাজারে অবস্থান করছো, এই যে অ্যাঙ্গেলটা, কোন, এই কোনটাকে বলা হয় তোমার দিক। আমরা পরবর্তীতে আরো আলোচনায় তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। তো আপাতত জেনে রাখো যে সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, বল হচ্ছে একটি ভেক্টর রাশি, বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। এরকম অনেকগুলো রাশি আছে যে রাশিগুলোকে আমরা ভেক্টর রাশি হিসেবে রিপ্রেজেন্ট করি। এখন আমরা একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি চিত্রের মাধ্যমে, সেটা আমি এখানে দেখিয়েছি। দেখো, এটা একটা সরল রেখা টেনে এখানে একটা তীর চিহ্ন দেওয়া হয়েছে। আমার কার্সরটা খেয়াল করবে সবাই। তো এই শুরুর যে বিন্দুটা, এটাকে বলা হয় আদি বিন্দু বা পাদবিন্দু বলা হয়, আর শেষের বিন্দুটাকে বলা হয় তোমার শীর্ষবিন্দু। তো পাদবিন্দুকে আমি নামকরণ করেছি ও, এবং শীর্ষবিন্দুকে আমরা নামকরণ করেছি পি। তাহলে আমরা এটাকে যদি ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, লিখে যদি আমরা প্রকাশ করতে চাই, এটা আমরা চিত্রের মাধ্যমে ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম, যার ও কে বলা হচ্ছে পাদবিন্দু এবং পি কে বলা হচ্ছে তোমার শীর্ষবিন্দু। আচ্ছা, এখন যদি আমরা এটাকে লিখে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করতে হবে? সেটা হচ্ছে পাদবিন্দুর যে সিম্বল ও, এটাকে প্রথমে লিখবে, আর শীর্ষবিন্দুর সিম্বল পি এটাকে পরে লিখে তার উপরে কি চিহ্ন দিতে হবে? তীর চিহ্ন দিতে হবে। তাহলেই এই যে ওপি যেটা, সেটাই তোমার কি নির্দেশ করবে? একটি ভেক্টর নির্দেশ করবে। তো এটাকে আমরা আবার একটা সিম্বল দিয়ে শুধু প্রকাশ করতে পারি, যে কোনো একটা সিম্বল তুমি এখানে ইউজ করতে পারো, এ বি সি। তুমি তোমার যে কোনো একটা সিম্বল পছন্দ মতো তুমি নাম দিবে। আমি এখানে নাম দিয়েছি এ। তার মানে ওপি ভেক্টর যা, এ ভেক্টরও হচ্ছে তোমার তাই। তার মানে আমরা ওপি ভেক্টরকে আমরা এখানে পাদবিন্দু শীর্ষবিন্দুর আলোকে রিপ্রেজেন্ট করেছি, আর আমরা সেটাকে আমরা সিম্পলি একটা প্রতীকের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করেছি। দুই ভাবেই করা যায়। আর এই যে চিহ্নটা, এই তীর চিহ্ন তোমার এটা উপরে দেওয়া যায়, আবার নিচেও দেওয়া যায়, আবার অনেক সময় শুধু একটা রেখা টেনেও ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। অনেকভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা সবসময় এই চিহ্নটা ইউজ করি, তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি। এটা সবসময় মনে রাখবে। তো এটা যেহেতু ভেক্টর, তাহলে এটার কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মান এবং আর একটা দিক। মান বলতে বোঝানো হয়, একটু ফিজিক্যালি আমি একটু বলি, তারপরে আমরা এই সমীকরণে যাচ্ছি। মান বলতে বোঝানো হয় একটা ভেক্টরের তার পাদবিন্দু বা শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হচ্ছে তার মান। ও বিন্দু এবং পি বিন্দু এর মধ্যবর্তী যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে ওপি ভেক্টর বা এ ভেক্টরের মান।
তাহলে ফিজিক্যালি একটা ভেক্টরের মান বলতে বোঝানো হয় তার পাদবিন্দু, এই চিত্রানুসারে আমি বলছি, তার পাদবিন্দু ও এবং শীর্ষবিন্দু পি, এইটার মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হচ্ছে তার মান। তার মানে এই সরলরেখার দৈর্ঘ্য যেটা, সেটাই হচ্ছে এই ভেক্টরের মান। আর তীর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে দিক। দিক বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় তার পাদবিন্দু হতে শীর্ষবিন্দুর দিক, অর্থাৎ তীর চিহ্ন যেদিকে থাকবে এই ভেক্টরের ডিরেকশনটা হবে তোমার সেদিকে। তার মানে মান বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় তার পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে এই ওপি ভেক্টর বা এই ভেক্টরের মান। আর এই তীর চিহ্নটা হচ্ছে তোমার এই ভেক্টরের দিক, তথা এই দিক হচ্ছে তোমার ও বিন্দু হতে পি বিন্দুর দিকে। তাহলে ফিজিক্যালি আমরা এর মান কি এবং দিক কি সেটা আমরা জেনে গেলাম। এবারে মানকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা এখানে দেখানো হয়েছে। দেখো, ওপি ভেক্টর তার দুই পাশে দুটি খাড়া রেখা টানা হয়েছে, এটাকে বলা হয় মডিউলাস, বলা হয় মডুলাস। বা এ ভেক্টর তার দুই পাশে দুটি খাড়া রেখা টেনে দিলে এটাকেও তোমার কি বলা হয় মডুলাস। তো যেহেতু ওপি ভেক্টর যা এ ভেক্টরে কি তাই, সুতরাং আমরা দুই পাশে কি নিয়েছি, মডুলাস নিয়েছি। এবং এটাকে শর্টকাট অনেক সময় শুধু এ লেখা হয়। শুধু যদি এ লেখা থাকে তাহলে বুঝতে হবে তোমাদের যে এটি একটি ভেক্টর রাশির মান নির্দেশ করছে। আর তীর চিহ্ন থাকলে তো অবশ্যই এটা কি নির্দেশ করবে, ভেক্টর নির্দেশ করবে। তাহলে মান বলতে বোঝানো হয় তোমার, যদি আমরা লিখে প্রকাশ করতে চাই তাহলে এ ভেক্টর তার দুই পাশে দুটি খাড়া রেখা টেনে দিবে, এটাকে বলা হয় মডিউলাস, বা বাংলায় বলা হয় তোমার পরম মান বা মান বলা হয়। এটাকে আমরা সিম্পলি শুধু এ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এই টপিক থেকে জানলাম যে রাশি কাকে বলে, রাশি কত প্রকার ও কি কি প্রত্যেকের উদাহরণ জানলাম, এবং একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং ভেক্টরের মান বলতে অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনটা মিন করে এবং এর দিক কোন দিকে, সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এই যে লেখাপড়াটা, এটা তোমরা 9-10-এ পড়ে এসছো। এখন আমি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো তোমরা পড়ো না সেই বিষয়গুলোর দিকে আমি এখন আস্তে আস্তে যাচ্ছি। আমরা এখানে বেশ কিছু ভেক্টরের ডেফিনেশন আমরা পড়বো, সংজ্ঞা পড়বো। তো প্রথমে যে সংজ্ঞাটা আছে সম বা সমান ভেক্টর। তো সম বা সমান ভেক্টরের সংজ্ঞা হচ্ছে যে সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক একই দিকে ক্রিয়া করে তাহলে এই ভেক্টরগুলোকে বলা হয় সম বা সমান ভেক্টর। আমি আবারও বলছি, সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক একই দিকে হয়, অর্থাৎ ভেক্টরগুলো একই দিকে ক্রিয়াশীল হবে, অর্থাৎ তাদের দিক একই দিকে হবে, তাহলে এই ভেক্টরগুলোকে বলা হবে সম বা সমান ভেক্টর। তাহলে সম বা সমান ভেক্টরের ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এক, এই ভেক্টরগুলো একই জাতীয় হতে হবে। একই জাতীয় বলতে বোঝানো হয়, দেখো আমি এখানে চিত্র দিয়েছি এ ভেক্টর এবং বি ভেক্টর। তো এ ভেক্টর যদি আমি দেখো এখানে উদাহরণ দিয়েছি ত্বরণ ভেক্টর, এ কে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন ত্বরণ, বি ভেক্টরটাকে আমি নামকরণ করেছি অ্যাক্সেলারেশন। তাহলে এটাও ত্বরণ এটাও ত্বরণ, তাহলে এটা সমজাতীয়। কিন্তু আমার যদি এটা ত্বরণ হয়, নিচেরটা যদি বল হয় বা সরণ হয়, তাহলে কিন্তু এটা সমজাতীয় নয়, এটা ভিন্ন জাতীয়। তার মানে সম বা সমান ভেক্টরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো এদের জাত একই হতে হবে, একই হতে হবে। তাহলে দুইটাই বল হতে হবে, অথবা দুইটাই ত্বরণ হতে হবে, অথবা দুইটাই বেগ হতে হবে, এইগুলো সমজাতীয়। এটা 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে তোমার এই ভেক্টরগুলোর ক্রিয়া রেখা একই দিকে হতে হবে। তার মানে এদের যে তীর চিহ্ন, পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে যে তীর চিহ্নটা আছে, তীর চিহ্নটা একই দিকে থাকতে হবে, তথা এরা সমান্তরালে ক্রিয়াশীল হবে, একই দিকে ক্রিয়াশীল হবে। তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। যদি একই দিকে ক্রিয়া করে তাহলে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি। আর 3 নাম্বার আর একটা কন্ডিশন হচ্ছে তোমার এদের মান পরস্পর কি হতে হবে, সমান হতে হবে। তার মানে আমার এ ভেক্টরের দৈর্ঘ্য যা বি ভেক্টরের দৈর্ঘ্য কি হতে হবে, তাই হতে হবে। তবেই আমরা এই দুটা ভেক্টরকে কি বলবো, পরস্পর সমান, সম বা সমান ভেক্টর বলবো। তাহলে সংজ্ঞা হচ্ছে সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক একই দিকে হয় তাহলে এই ভেক্টরগুলোকে বলা হয় সম বা সমান ভেক্টর। এবারে আমরা এ ভেক্টরের ডিরেকশন যেদিকে আছে, বি ভেক্টরের ডিরেকশনটাকে যদি আমরা নেগেটিভ দিকে দেখাই, অর্থাৎ আমরা ডান থেকে বাম দিকে দেখাই, তাহলে নতুন আর একটা ভেক্টর তৈরি হয়, যেটা দ্বিতীয়তে আমি দ্বিতীয় নাম্বারে লিখেছি বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। তো বিপরীত বা ঋণাত্মক ভেক্টরের সংজ্ঞা হলো সম বা সমান ভেক্টরের মতোই অনেকটা মিল আছে, কিন্তু ডিরেকশনটা শুধু বিপরীত দিকে। তার মানে সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক পরস্পর বিপরীত দিকে হয় তাহলে এই ভেক্টর দুটিকে বলা হয় বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। তাহলে বিপরীত বা ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এখানেও সমজাতীয় হতে হবে। 2 নাম্বার হচ্ছে এখানেও মান সমান হতে হবে, কিন্তু শুধু সম বা সমান ভেক্টরের সাথে এই ভেক্টরের পার্থক্য হচ্ছে যে সম ভেক্টরের ক্ষেত্রে দিক একই দিকে ছিল, আর বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দিক পরস্পর বিপরীত দিকে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে তোমার 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি, তার মানে একই দিকে ক্রিয়া করলে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, আর বিপরীত দিকে ক্রিয়া করলে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। তাহলে এখানে শর্ত হচ্ছে যে তোমার ভেক্টরটার মান সমান হতে হবে, অর্থাৎ তোমার দুটি ভেক্টরের সরলরেখার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য পরস্পর সমান হতে হবে, আর তোমার একই জাতীয় হতে হবে। তার মানে এটাও যদি ত্বরণ হয় এটাও ত্বরণ হবে, এটা যদি বল হয় এটাও বল হবে। আমি ত্বরণ দিয়ে উদাহরণটা দেখিয়েছি। আর এদের ক্রিয়া রেখা পরস্পর কি হবে, বিপরীত হবে।
তবে আমরা এই দুইটা ভেক্টরকে কি বলবো, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। আচ্ছা, এবারে দেখো পরে যে ভেক্টরটা আছে সেটি হচ্ছে সদৃশ ভেক্টর। দেখো চিত্র থেকে বুঝতে পারছো এটা বল, এটাও বল, এই বলটার নামকরণ করেছি F1, এই বলটার নামকরণ করেছি F2। তো F1 F2 নামকরণ করার নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি দুইটা দৈর্ঘ্য সমান হতো তাহলে আমরা দুটাকে F দিয়ে প্রকাশ করতাম। তাহলে মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তোমার এই চিত্র থেকে কিন্তু আমি সংজ্ঞাটা এখন বলে দিতে পারি। সদৃশ ভেক্টরের সংজ্ঞা হলো যে সমজাতীয় দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে এবং এদের মান যদি অসমান হয় তাহলে এই ভেক্টর দুটিকে বলা হয় সদৃশ ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক একই দিকে হয় তাহলে তোমার এই এবং মানটা অসমান হবে। সমজাতীয় দুটি ভেক্টরের মানটা অসমান কিন্তু দিক একই দিকে যদি হয় তাহলে এই ভেক্টরগুলোকে বলা হয় সদৃশ ভেক্টর। আচ্ছা, তোমরা কি লিখছো? অনেকে প্রাইভেটলি নাম করার চেষ্টা করছো। আচ্ছা, এইগুলো পুরো নামটা লিখো আর রোল নাম্বারটা লিখে দাও। দিবাকর মন্ডল রুদ্র প্রাইভেটলি কিছু এখানে বলার প্রয়োজন নাই, এখানে ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, আমি সবকিছু মার্ক করছি তোমাদের। তোমাদের প্রত্যেকে নিয়মিত ক্লাস করতে হবে, অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হচ্ছে, অ্যাটেন্ডেন্স ভালো না থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, সদৃশ ভেক্টরের সংজ্ঞা হলো যে সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি অসমান হয় এবং দিক একই দিকে ক্রিয়া করে তাহলে অর্থাৎ একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে এই ভেক্টর দুটিকে বলা হয় সদৃশ ভেক্টর। যেমন দেখো এখানে উদাহরণ দিয়েছি এ ভেক্টর বি ভেক্টর। এ ভেক্টরকে আমরা নামকরণ করেছি F1 ভেক্টর, বি ভেক্টরকে আমরা নামকরণ করেছি F2 ভেক্টর। তাহলে এটাও বল ভেক্টর, এটাও বল ভেক্টর, তাহলে একই জাতীয় হলো। এবারে বলো তো এই সরলরেখার দৈর্ঘ্য আর এই সরলরেখার দৈর্ঘ্য কি সমান? না, তার মানে এদের মান অসমান হয়েছে, যেটা সদৃশ ভেক্টরের শর্ত। আর 3 নাম্বার শর্ত হচ্ছে এদের ক্রিয়ারেখা কি হতে হবে, একই দিকে হতে হবে। তার মানে এই জাতীয় ভেক্টরকে আমরা কি বলবো, সদৃশ ভেক্টর। ঠিক এর বিপরীতটাকে বলা হয় বিসদৃশ ভেক্টর, অর্থাৎ আমার এ ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে বি ভেক্টরের ডিরেকশনটা হবে তার বিপরীত দিকে অর্থাৎ নেগেটিভ দিকে, তবে সেটাকে আমরা কি বলবো, বিসদৃশ ভেক্টর। দেখো এই ভেক্টর বি ভেক্টর সেম জিনিসটাই আছে কিন্তু এ ভেক্টরের ডিরেকশন যেদিকে আছে বি ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে এই দুটা ভেক্টরকে আমরা কি বলবো, বিসদৃশ ভেক্টর। তাহলে বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রেও আমার এই শর্তগুলো কিন্তু থাকবে যে যে তোমার এরা একই জাতীয় হবে, উপরেরটা বল হলে নিচেরটাও বল হবে, উপরেরটা ত্বরণ হলে নিচেরটা ত্বরণ হতে হবে। 2 নাম্বার হচ্ছে এদের মান অসমান হবে। আর বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে ক্রিয়ারেখা পরস্পর কি হতে হবে, বিপরীত হতে হবে, তবেই ওইটাকে আমরা কি বলবো, বিসদৃশ ভেক্টর বলবো। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সদৃশ ভেক্টর কাকে বলে, বিসদৃশ ভেক্টর কাকে বলে। তাহলে আমরা 4টা ভেক্টরের সংজ্ঞা জানলাম, উদাহরণ সহ জানলাম আমরা। এবারে দেখো শূন্য বা নাল ভেক্টর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেক্টর। শূন্য বা নাল ভেক্টরের সংজ্ঞা হলো যে ভেক্টর রাশির মান শূন্য, নামই হচ্ছে শূন্য ভেক্টর, অর্থাৎ যে ভেক্টর রাশির মান শূন্য তাকেই বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তো শূন্য বা নাল ভেক্টর কিভাবে তৈরি হয় সেটা একটু আমি এখানে চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। দেখো যে সমজাতীয় দুটি ভেক্টর যদি কোনো বিন্দু হতে বিপরীত দিকে ক্রিয়া করে, সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং কোনো বিন্দু হতে যদি তারা বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে ওই বিন্দুতে যে লব্ধি ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটাই হচ্ছে তোমার নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। যেমন এই যে আমাদের মাঝখানে যে ডট পয়েন্টটা দেখানো হচ্ছে, এটা ডট পয়েন্টটা হচ্ছে একটা বিন্দু, এই ডটেড পয়েন্টটা হচ্ছে একটা বিন্দু। আচ্ছা বলো তো এই বিন্দু হতে এই যে এফ ভেক্টরটা কোন দিকে ক্রিয়াশীল, ডান দিকে ক্রিয়াশীল, আর এই বিন্দু হতে মাইনাস এফ ভেক্টর কোন দিকে ক্রিয়াশীল, বাম দিকে ক্রিয়াশীল। মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে সে নেগেটিভ এই দিকে ক্রিয়াশীল, নেগেটিভ এক্সিসের দিকে ক্রিয়াশীল। তাহলে আমার এই ও বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে যে দুটো ভেক্টর, একটা এফ ভেক্টর আর একটা মাইনাস এফ ভেক্টর, এটা কি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে আমার এই বিন্দুতে যে লব্ধি ভেক্টরটা তৈরি হবে এই লব্ধি ভেক্টরটা হবে যেহেতু বিপরীত দিকে ক্রিয়াশীল সুতরাং একটা থেকে আরেকটা মাইনাস করতে হবে। এটা আমরা পরে দেখাবো কেন মাইনাস করতে হয়, যেহেতু একটা ধনাত্মক দিকে আর একটা ঋণাত্মক দিকে, এই জন্য মাইনাস করতে হয়। এটা ক্যালকুলেশন থেকেও আমি পরে দেখাবো তোমাদের এইগুলো। তাহলে এফ ভেক্টর থেকে যদি এই ভেক্টরটা মাইনাস করা হয় আলটিমেটলি এটা কাটাকাটি হলে কত হয়, শূন্য হয়ে যায়। তার মানে আমার এখানে এটা যেহেতু শূন্য ভেক্টর এই জন্য শূন্যের উপরে অবশ্যই কি চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে। তার মানে শূন্য ভেক্টরকে আমরা এই প্রতীকটা দিয়ে প্রকাশ করি শূন্য এবং তার উপরে কি চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে। তোমরা অনেকে ক্লাসে জয়েন করে বের হয়ে যাচ্ছ, আমি এখানে মার্ক করছি, কিন্তু ক্লাসে সবসময় থাকতে হবে। তোমার অ্যাটেন্ডেন্স লাস্টে যারা থাকবে তাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে এবং মাঝে মাঝে আমি এগুলো চেক করছি। আচ্ছা তাহলে তোমার শূন্য ভেক্টর আমরা এখানে কিভাবে তৈরি করলাম সে বিষয়টা তোমরা জেনে গেলে যে সমজাতীয় এবং সমমানের দুটি ভেক্টর যদি কোনো বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে ওই বিন্দুতে যে লব্ধি ভেক্টরটা তৈরি হয় এই লব্ধি ভেক্টরটাই হচ্ছে তোমার শূন্য ভেক্টর। এখন এখানে মজার বিষয় হলো যে শূন্য ভেক্টরের ক্ষেত্রে যেহেতু তোমার এই যে লব্ধি ভেক্টরটা তৈরি হলো এফ প্রাইম ভেক্টর সেটা কিন্তু এই পয়েন্টে ক্রিয়াশীল।
তার মানে এই শূন্য ভেক্টর এ প্রাইম যেটা তৈরি হলো তার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিন্তু একটা পয়েন্টে অবস্থিত। এই জন্য শূন্য ভেক্টরের ক্ষেত্রে আমরা পাদবিন্দু বা শীর্ষবিন্দু যেহেতু সেপারেট নাই, যেমন আমার পাদবিন্দু যদি এটা হয়, শীর্ষবিন্দু যদি এটা হয়, তাহলে কিন্তু আমি দিক বলে দিতে পারি পাদবিন্দু হতে শীর্ষবিন্দুর দিকে। যে কোনো ভেক্টরের দিক তুমি তখনই বলতে পারবে যখন তার পাদবিন্দু বা শীর্ষবিন্দু সেপারেট থাকবে, পৃথক পৃথক অবস্থানে থাকবে। এবার সেক্ষেত্রে তুমি বলে দিতে পারবে যে তার দিক পাদবিন্দু হতে শীর্ষবিন্দুর দিকে। কিন্তু দুটা বিন্দু যদি এক জায়গায় হয়ে যায়, এই একটা বিন্দুতে যদি ক্রিয়াশীল হয়, একটা বিন্দুতে যদি পাদবিন্দু বা শীর্ষবিন্দুর অবস্থান হয়, তাহলে কি তুমি বলতে পারো যে এই ভেক্টরের দিক কোন দিকে হবে? না, তুমি কিন্তু কখনো নির্দিষ্ট করে বলতে পারবা না। কেন? কেননা পাদবিন্দু বা শীর্ষবিন্দুকে তুমি সেপারেট করতে পারছো না। এই জন্য আমরা বলবো যে পাদবিন্দু বা শীর্ষবিন্দুকে যদি আমরা আলাদাভাবে দেখতে পারছি না, এই জন্য তোমার শূন্য বা নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই। তার মানে কি দিক নাই? অবশ্যই দিক আছে। এটা যেহেতু ভেক্টর, তার একটা দিক আছে, বাট এটাকে আমরা স্পেসিফিক্যালি বা সুনির্দিষ্ট করে বলতে পারি না। তার মানে শূন্য ভেক্টরের দিক আছে, বাট এটাকে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারছি না। তাহলে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক নাই কেন ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন যদি পরীক্ষা কখনো আসে, তাহলে শূন্য ভেক্টরের সংজ্ঞা লিখবে, এবারে এরকম একটা চিত্র দিয়ে ব্যাখ্যা করবে, করে বলবে যে যেহেতু শূন্য ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু বা শীর্ষবিন্দু একই বিন্দুতে অবস্থান করে, এই জন্য শূন্য ভেক্টরের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো দিক বলা যায় না, মানে নির্দিষ্ট করে দিক বলা যায় না। তার মানে শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই। এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষা কিন্তু আসে। আচ্ছা, এবারে পরে যে ভেক্টরটা আছে সেটি হচ্ছে, দেখো ভেরি ইম্পর্টেন্ট ভেক্টর। এই সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষা থাকেই 1 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে। একক ভেক্টর কাকে বলে, ইউনিট ভেক্টর কাকে বলে, এখান থেকে আমি অনেকগুলো কথা বলবো, যে কথাগুলো তোমরা বই পুস্তকে পাবে না, ভালো করে লেখার চেষ্টা করবে। একক ভেক্টরের সংজ্ঞা কোনো কোনো বইতে ভুল আছে। একক ভেক্টরের সংজ্ঞা হলো যে ভেক্টর রাশির মান 1 তাকেই বলা হয় একক ভেক্টর। ভালো করে লিখো, যে ভেক্টর রাশির মান 1, এ আর ক, এক বা 1 লেখো, যে ভেক্টর রাশির মান 1 তাকেই বলা হয় একক ভেক্টর। এরপরে বলবে, আরো অনেক কথা বলতে হবে, এরপরে বলবে মান শূন্য নয়, কোন ভেক্টরের মান শূন্য নয়, এরূপ যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে যে নতুন ভেক্টর তৈরি হয়, সেই ভেক্টরকে বলা হয় একক ভেক্টর। আমি আবারও বলছি, যে ভেক্টর রাশির মান 1 তাকেই বলা হয় একক ভেক্টর। এরপরে তোমরা বলবে মান শূন্য নয়, এরূপ যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে বা ওই ভেক্টরের সমান্তরালে নতুন যে ভেক্টর তৈরি হয় তাকেই বলা হয় একক ভেক্টর। পরীক্ষা যদি সংজ্ঞা 1 মার্কের আসে, এই পর্যন্ত লিখতে হবে তোমাদের। আচ্ছা, এবারে দেখো একক ভেক্টর থেকে আমরা কিভাবে এটা ম্যাথমেটিক্যালি এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, এ একটি ভেক্টর রাশি, আমার কার্সরটা খেয়াল করো, এ হচ্ছে একটি ভেক্টর রাশি এবং এই ভেক্টরের মান নট ইকুয়াল টু 0। সংজ্ঞাতে বলা হয়েছে যে মান শূন্য নয়। এখন তাহলে তার মান শূন্য হওয়া যাবে না। তাহলে শূন্য হলে আসলে ওই কোনো ভেক্টরকে শূন্য দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য তোমার কোনো ভেক্টরের মান শূন্য হওয়া যাবে না। তার মানে যে সকল ভেক্টরের মান শূন্য, অর্থাৎ শূন্য ভেক্টরে কোনো একক ভেক্টর হয় না, কিন্তু অন্যান্য যে কোনো ভেক্টরের ক্ষেত্রে একক ভেক্টর হবে। কারণ একক ভেক্টরের সংজ্ঞায় বলা হচ্ছে যে মান শূন্য নয়, এরূপ যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এখন তোমার এ ভেক্টরের মান শূন্য নয়, তাহলে আমরা কি করব, যে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব, এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ করব। করলে যে নতুন ভেক্টরটা তৈরি হবে ওই ভেক্টরের দিকে বা সমান্তরালে, এই যে বাম পাশে যে চিহ্নটা আমি প্রকাশ করেছি এ ক্যাপ বা এ হ্যাট, এটা দ্বারা একক ভেক্টর ইন্ডিকেট করা হয়, এই যে ক্যাপ চিহ্ন বা হ্যাট চিহ্ন। আর তুমি এখানে যে সিম্বলটা আমি নিয়েছি ক্যাপিটাল এ, এটা তুমি ক্যাপিটাল এ নাও নিতে পারো, তুমি বি সি ডি তোমার ইচ্ছা মতো নিতে পারো, কিন্তু অবশ্যই তোমার এর উপরে কি চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে। আচ্ছা, তোমরা রুহিনকে যেন তোমরা হ্যান্ড রেইজ করেছো। আচ্ছা, দেখি তোমার কি প্রশ্ন, রুহিনের প্রশ্নটা কি, আমি একটু নিয়ে আসি দেখি রুহিন কি প্রশ্ন করতে চাচ্ছে। রুহিন বলো, তোমার কি প্রশ্ন? স্যার, আমি একটু 10 মিনিট পরে জয়েন দিছিলাম, তো এই জন্য স্যার আমি এই পয়েন্টগুলো আমি ধরতে পারিনি। এখন আমি কি এটা ইউটিউবে পাবো? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে অথবা পাবা, ইউটিউবে পাবা, ইউটিউবে দেওয়া হবে। হ্যাঁ, স্যার চ্যানেলটার নাম কি? চ্যানেলটার নাম এখনো জানো না তুমি? এইচ স্যার, লেকচারস অন ফিজিক্স। ও সবাই এই আচ্ছা, ঠিক চ্যানেলটা আছে। সাবস্ক্রাইব করে রেখো, তাহলে লেকচারগুলো সব ওখানে পেয়ে যাবে। এইচ ইংলিশে এইচ লেকচারস অন ফিজিক্স। জি স্যার, আপনি আগের ক্লাসে বলছিলেন, তাহলে এটাই না? হ্যাঁ, ওখানে ঢুকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, রাফি কি আচ্ছা, ক্লাসে জয়েন করেছো? রাফি, থ্যাংক ইউ স্যার। जी सर। जी सर। जी सर। রাফির পুরো নাম কি? রাফির ফাতিম ইশরাক রাফি? जी सर। जी सर। আচ্ছা, তোমার এই নামে তো কোনো স্টুডেন্ট আমার সেকশনে নাই। सर আমার রোল 1460 স্যার। রোল নাম্বার 1460। রোল নাম্বার 1460, তুমি তো রেজিস্ট্রেশন করো নাই।
জি স্যার। তাহলে সবাই রেজিস্ট্রেশন করছে, তুমি করো নাই, তোমার কোনো তথ্য আমার কাছে নাই। আচ্ছা স্যার, করে ফেলবো স্যার আজকের মধ্যে। ডেট তো ওভার হয়ে গেছে, তোমাদের সবাইকে একটা ডেট দেওয়া হয়েছিল, সবাই এটা করবে। তাহলে তোমার দুইটা নামে তুমি এখানে গ্রুপে ছিলে, একটা রাফি আর একটা হচ্ছে ফাতিম ইশরাক রাফি নাকি? জি স্যার, ফাতিম ইশরাক রাফি হইছে রেজিস্ট্রেশনের নাম আর কি। আচ্ছা, একটা আইডিতে থাকতে হবে, সেটা হচ্ছে তোমার যে অ্যাকচুয়াল নাম। রিকোয়েস্ট পাঠাইছে, আমি পরে ক্লাস শেষে অ্যাপ্রুভ করব। ফাতিম ঠিক ইশরাক আছে স্যার। রাফিকে আমি করে দিব। তাহলে তোমার রোল হচ্ছে 1460। 1460। তুমি জি দ্রুত স্যার। রেজিস্ট্রেশনের যে কাজগুলো আছে ওইগুলো ফিল আপ করবা। আচ্ছা, জি আর স্যার। একটা নাম আসছে, নাগ নামে কে আছে? নাগ নামে কেউ আছো ক্লাসে এখন? হিমাদ্রি নাগ নামে কেউ আছো নাকি এখানে? আচ্ছা, নাই। আচ্ছা, তাহলে একক ভেক্টরের ক্ষেত্রে আমরা কি বললাম, যে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে, করলে ওই এ ভেক্টরের দিকে যে নতুন ভেক্টরটা তৈরি হবে, এই যে এ ক্যাপ বা এ হ্যাট যে নতুন ভেক্টরটা তৈরি হবে, এই ভেক্টরটাকে বলা হচ্ছে তোমার একক ভেক্টর। এখন একক ভেক্টরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য তোমরা খাতায় লিখো। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে তোমার এই ভেক্টরকে, এই একক ভেক্টরের প্রয়োজনটা হলো, দেখো আমি পরের লাইনে দেখো আমি লিখেছি, এই কোনাকুনি গুণ করে দেওয়া হলে দেখো তৈরি হয় এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান ইনটু এ ক্যাপ। তার মানে এই সমীকরণের অর্থ হলো যে কি কি তথ্য আমাকে সমীকরণটা দেয়। 1 নম্বর তথ্য হচ্ছে যে আমার এই একক ভেক্টরের দিক যেদিকে হবে, এই যে এ ক্যাপ বা এ হ্যাট, এই হ্যাট বা ক্যাপ চিহ্ন দিয়ে আমরা বুঝবো যে এটি একটি একক ভেক্টর। তো এই যে এ হ্যাট বা এ ক্যাপ, এটার এই এ ক্যাপের ডিরেকশন যেদিকে হবে, অর্থাৎ এই একক ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে, এই এ ভেক্টরের ডিরেকশনও সেদিকেই হবে। তার মানে কোন ভেক্টরের দিক কোন দিকে হবে তার নির্দেশের জন্য তোমার এই একক ভেক্টরটা ব্যবহৃত হয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এই কোন ভেক্টরের দিক কোন দিকে হবে তা নির্দেশের জন্য তোমার এই একক ভেক্টর ব্যবহৃত হয়। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দেখো এখানে এ ক্যাপকে যখন আমরা, অথবা এই মানটাকে যখন আমরা একটা একক ভেক্টর দ্বারা গুণ করলাম, খেয়াল করো, এই এ কে যখন, এ মানে কি মান, এ ভেক্টরের মান, তো এই মানটাকে যখন আমরা একটা একক ভেক্টর দ্বারা গুণ করলাম, তখন বামে কি তৈরি হচ্ছে দেখো তো, এ ভেক্টরটা তৈরি হচ্ছে। তার মানে কোনো মানকে যদি তুমি ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করতে চাও, কোনো মানকে যদি তুমি ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে কি করতে হবে, মানটাকে একটা একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। তাহলে কোনো মানকে ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করার জন্য বা প্রকাশ করার জন্য কিসের প্রয়োজন? একক ভেক্টরের প্রয়োজন। দ্যাট ইজ 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ভেক্টরের দিক কোন দিকে হবে তা প্রকাশের জন্য একক ভেক্টর ব্যবহৃত হয়, অর্থাৎ দিক নির্দেশের জন্য একক ভেক্টর ব্যবহৃত হয়। কেমন? যে ওই একক ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে, ওই এ ভেক্টরের ডিরেকশনও সেদিকেই হবে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো মানকে যদি তুমি ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করতে চাও বা প্রকাশ করতে চাও, তাহলে একক ভেক্টরের প্রয়োজন। কেমন? যে তোমার ওই মানকে যদি একটা একক ভেক্টর দ্বারা গুণ করো, তাহলে কি তৈরি হবে, ওই মানের ভেক্টরটা তৈরি হবে। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই একক ভেক্টরে কোনো একক নাই এবং মাত্রা নাই, ইউনিট নাই এবং ডাইমেনশন নাই। কেন নাই? তার বাস্তব উদাহরণ দিয়ে আমি একটু বুঝাই। দেখো এ ভেক্টর ডিভাইডেড এ ভেক্টরের মান, এ ভেক্টরকে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে তো একক ভেক্টর তৈরি হবে। আচ্ছা, এখন বলো তো, এ ভেক্টরটা যদি বল ভেক্টর হয়, আবার এই নিচেরটাও বল ভেক্টরের মান, তাহলে উপরে বল ভেক্টরের একক কি হবে? নিউটন। নিচে বল ভেক্টরের একক, মানে বল ভেক্টরের মানের একক কি হবে? নিউটন। তো উপরেও নিউটন, নিচেও নিউটন, যেহেতু ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করছো, অর্থাৎ বল ভেক্টরকে বল ভেক্টরের মান দ্বারা ভাগ করছো, বা ত্বরণ ভেক্টরকে ত্বরণ ভেক্টরের মান দ্বারা ভাগ করছো। তার মানে ত্বরণের একক মিটার পার সেকেন্ড, নিচেও ত্বরণের মানের একক মিটার পার সেকেন্ড, তার মানে ইউনিট কাটাকাটি হয়ে যাবে। তার মানে এটা একটা ব্যতিক্রমী ভেক্টর, যে একক ভেক্টরে কোনো একক নাই এবং মাত্রা নাই। একক ভেক্টরে কোনো একক নাই এবং মাত্রা নাই। কেন? কেননা তোমার এই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হচ্ছে, অর্থাৎ এটা একই জাতীয় দুটি রাশির অনুপাত, এখানে ভেক্টর আর নিচে হচ্ছে সেই ভেক্টরের মান, যার জন্য ইউনিট এবং ডাইমেনশন কাটাকাটি হয়ে একক ভেক্টর ইউনিটলেস এবং ডাইমেনশনলেস হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। তাহলে 3টা বৈশিষ্ট্যের কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবে। এবং যে কোনো ভেক্টর একক ভেক্টর বের করার জন্য কি করতে হবে, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে, করলে আমরা কি পেয়ে যাব, ওই ভেক্টরের একটা একক ভেক্টর পেয়ে যাব। আচ্ছা, এবারে দেখো আরেকটা একক ভেক্টরের কথা বলা হচ্ছে, কিন্তু এটার নাম একটা আলাদা নামকরণ করা হয়েছে, আয়ত একক ভেক্টর বা আয়তাকার একক ভেক্টর। কাকে বলে? সেটা হচ্ছে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যে 3টা ডাইমেনশন আমরা জানি, 3 ডাইমেনশনাল। তো এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক অক্ষ বরাবর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয়। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই 3টা ভেক্টরকে বলা হয় তোমার আয়তাকার একক ভেক্টর, আয়তাকার বা আয়ত একক ভেক্টর।
তার মানে আমি কি বললাম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তার মানে এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই তিনটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। এখন উপরে যে একক ভেক্টরটা আমরা পড়লাম আর নিচে যে আয়তাকার একক ভেক্টরটা আমরা পড়লাম, দুইটাই তো একক ভেক্টর, কিন্তু একটা নামকরণ করা হচ্ছে শুধু একক ভেক্টর আর আরেকটাকে নামকরণ করা হচ্ছে আয়ত একক ভেক্টর। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন। এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে উপরে যে একক ভেক্টর, এই একক ভেক্টরটার দিক যে কোনো দিকে হতে পারে। এই একক ভেক্টরটার দিক যে কোনো দিকে হতে পারে। দিক কিভাবে বের করতে হয় পরে আমরা পরের লেকচারে আমি পড়াবো। তো এই একক ভেক্টরটার দিক যে কোনো দিকে হতে পারে, বাট এই যে আয়তাকার একক ভেক্টর যেটা বলা হচ্ছে, অর্থাৎ এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদের ক্রিয়া রেখা কিন্তু অর্থাৎ এদের দিক কিন্তু নির্দিষ্ট। অর্থাৎ এই আই ক্যাপটা সবসময় কোন অক্ষে ক্রিয়াশীল, এক্স অক্ষে ক্রিয়াশীল, জে ক্যাপ কোন অক্ষে ক্রিয়াশীল, ওয়াই অক্ষে ক্রিয়াশীল, আর কে ক্যাপটা হচ্ছে তোমার জেড অক্ষে ক্রিয়াশীল। তার মানে আমার এখানে যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদের ক্রিয়া রেখা কিন্তু নির্দিষ্ট। অর্থাৎ আই ক্যাপটা কিন্তু ইচ্ছা করলে তুমি ওয়াই অক্ষে দিতে পারবা না, কে ক্যাপকে কিন্তু তুমি এক্স অক্ষে দিতে পারবে না। তার মানে এই দিকগুলোকে নির্দিষ্ট করে স্পেসিফাই করা হয়েছে, এটা ইন্টারন্যাশনালি এটাকে স্বীকৃত করা হয়েছে, ধরা হয়েছে, গ্রহণ করা হয়েছে। তার মানে এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই ভেক্টরগুলোর দিক হচ্ছে, এই একক ভেক্টরগুলোর দিক হচ্ছে নির্দিষ্ট, কিন্তু এই যে নরমাল যে একক ভেক্টর, এই ভেক্টরটার দিক নির্দিষ্ট নয়, এটা যে কোনো দিকে হতে পারে। এই হচ্ছে একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টরের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবারে চলে আসো খুবই ইম্পর্টেন্ট আরো একটা ভেক্টর, সেটি হচ্ছে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে, পজিশন ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। সেটা হচ্ছে যে এই যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে, অর্থাৎ এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই অক্ষটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। টু ডাইমেনশনাল হলে তোমার এক্স ওয়াই হতে পারে, ওয়াই জেড হতে পারে, জেড এক্স হতে পারে। এক ডাইমেনশন হলে, ওয়ান ডাইমেনশন হলে তোমার এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, জেড অক্ষ হতে পারে। আর থ্রি ডাইমেনশনাল হলে তিনটাই থাকবে, এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে এবং জেড অক্ষ থাকবে। জেড অক্ষ বাস্তবে তোমার এক্স এবং ওয়াই অক্ষের সাথে পারপেন্ডিকুলার থাকে, থ্রি ডাইমেনশনাল পিকচার এখানে দেখানো সম্ভব নয়, নিচের দিকে টানা হয়েছে। জেড অক্ষ মূলত এইদিকে থাকবে, অর্থাৎ এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা হবে তোমার জেড। তো এখন এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তথা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেই ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোন বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য যে ভেক্টরটা ব্যবহৃত হয় সেটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, আর অন্যান্য ক্ষেত্রে আমরা এটাকে নামকরণ করব অবস্থান ভেক্টর। তবে ব্যাসার্ধ ভেক্টর এক ধরনের অবস্থান ভেক্টর। তোমার বৃত্তাকার পথে ঘূর্ণনশীলের ক্ষেত্রে আমরা এটাকে স্পেসিফিক্যালি বলতে পারি এটা একটা ব্যাসার্ধ ভেক্টর, কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে এটাকে আমরা অবশ্যই কি বলবো, ব্যাসার্ধ অবস্থান ভেক্টর বলবো। তাহলে তোমার বৃত্তের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলবো, অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, অবস্থান ভেক্টর বলবো। আচ্ছা, তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা কি, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেই ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর। এবং বৃত্তপথে ঘূর্ণনশীল কোন বস্তুর এই বৃত্তের সেন্টার অর্থাৎ এই যে ও বিন্দুকে তোমার ও বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেই ভেক্টরটাকে বলা হয় তোমার ব্যাসার্ধ ভেক্টর। এখন যেমন আমরা চিত্রের মাধ্যমে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো সেটা একটু ভালো করে দেখো। ধরো এ হচ্ছে একটা বিন্দু, তাহলে এ বিন্দুর অবস্থান, এটা যেহেতু থ্রি ডাইমেনশনাল তাহলে এখানে স্থানাঙ্কের কয়টা মান থাকবে, থ্রি ডাইমেনশনাল হলে তিনটা মান থাকবে, এক্স কমা ওয়াই কমা জেড। এবং চিত্রে এটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাইলে ও থেকে এ সরলরেখা টেনে তীর চিহ্নটা ওই এর দিকে দিতে হবে। তার মানে এই অবস্থান ভেক্টরের দিক হচ্ছে, অর্থাৎ এই বিন্দুটার দিক হচ্ছে তোমার ও বিন্দু হতে এর দিকে। এখন এটাকে যখন আমরা ভেক্টর হিসাবে লিখবো তখন ও এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স অক্ষে মানটা কত, এক্স, এবং এক্স অক্ষের একক ভেক্টর কত বলো তো, আই ক্যাপ। তাহলে কোনো মানকে ভেক্টর হিসাবে প্রকাশ করার জন্য কিসের প্রয়োজন, একক ভেক্টরের প্রয়োজন। কিছুক্ষণ আগে আমি বললাম, তাহলে এক্স অক্ষের মান যেহেতু এক্স এবং এক্স অক্ষের একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এই জন্য এই মানটাকে ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করার জন্য একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। এই জন্য এখানে এসছে এক্স আই ক্যাপ। একইভাবে ওয়াই অক্ষের মান হচ্ছে ওয়াই ইন্টু সেখানে গুণ করতে হবে জে ক্যাপ দিয়ে, আর জেড অক্ষের মানটা হচ্ছে তোমার জেড এবং সেই অক্ষের একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এখন প্লাস কেন এলো এটা আমি আগামী ক্লাসে পড়বো, এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে প্লাস চিহ্নটা আসবে। তাহলে থ্রি ডাইমেনশনালি আমরা একটা ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর টু ডাইমেনশনাল হলে যেমন তোমার একটা বস্তু কোন একটা বিন্দুকে কেন্দ্র করে এক্স ওয়াই তলে ঘূর্ণনশীল, তাহলে তার অবস্থান ভেক্টর দেখো ওয়ে ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা যেহেতু এক্স ওয়াই তলে ঘূর্ণনশীল সুতরাং সেটার অবস্থান প্রকাশ করা হয়েছে তোমার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এটা যদি ওয়াই জেড তলে ঘূর্ণনশীল হতো তখন কি হতো বলতো, ওয়াই জেড তলে ঘূর্ণনশীল হলে এখানে কি তার এক্স অংশটা থাকবে না, এখানে কি চলে আসবে ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। অর্থাৎ যে
যে তল বলা হবে সেই তলের কম্পোনেন্ট বা উপাংশটা এখানে চলে আসবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ত্রিমাত্রিক দ্বিমাত্রিক অবস্থায় আমরা অবস্থান ভেক্টর লিখতে পারি সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এবারে স্বাধীন ভেক্টর কাকে বলে? খুবই সিম্পল, যে ভেক্টর রাশির পাদবিন্দু বা শীর্ষবিন্দু ইচ্ছে মতো তুমি চুজ করতে পারো, অর্থাৎ পাদবিন্দু যে কোনো জায়গা থেকে তুমি নিতে পারো, সেই ভেক্টরকে বলা হয় স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের পাদবিন্দু তুমি ইচ্ছে মতো চুজ করে নিতে পারবে না, পছন্দ করে নিতে পারবে না, সেই ভেক্টরগুলোকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। আর সঠিক ভেক্টরের সংজ্ঞা হচ্ছে যে যে ভেক্টর রাশির মান শূন্য নয় তাদেরকে বলা হয় সঠিক ভেক্টর। এখন এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন হয় যে অবস্থান ভেক্টর একটি বা ব্যাসার্ধ ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, ব্যাখ্যা করো। কেননা অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই তার অবস্থান কার সাপেক্ষে প্রকাশ করতে হয়? এই মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করতে হবে। তুমি ইচ্ছা করলে কিন্তু এ বিন্দুর অবস্থানকে তুমি অন্য যে কোনো জায়গা থেকে প্রকাশ করতে পারবে না, এই ও বিন্দুর সাপেক্ষে কিন্তু প্রকাশ করতে হবে। সুতরাং তারা পাদবিন্দুটা কি হয়ে গেল? ফিক্সড হয়ে গেল, তুমি ইচ্ছা মতো এটাকে চুজ করতে পারছো না। এই জন্য অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে একটি সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এটা অনুধাবনমূলক প্রশ্ন যে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর কেন, ব্যাখ্যা করো। তাহলে সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞা লিখবে, এরপরে অবস্থান ভেক্টরের সংজ্ঞা লিখবে, তারপরে বলবে যেহেতু অবস্থান ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই ও বিন্দু তথা মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান প্রকাশ করতে হয়, সুতরাং তার পাদবিন্দু ইচ্ছা মতো পছন্দ করা যায় না, এই জন্য অবস্থান ভেক্টর হচ্ছে একটি সীমাবদ্ধ ভেক্টর। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে অবস্থান ভেক্টর থেকে আমরা এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন বের করতে পারি, সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম। এবারে দেখো সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে তোমরা নিজেরাই এখন পারবে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটার ক্রিয়া রেখা একই দিকে, বাট এটা ফোর্স ভেক্টর, এটা ত্বরণ ভেক্টর। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই যে সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে একটা কন্ডিশনটা হচ্ছে, আমি এখানে একটা চিত্র দেখিয়েছি, অনেকগুলো চিত্র হবে। কন্ডিশন হচ্ছে যে দুটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তথা সমান্তরালে ক্রিয়া করে তাহলে এই ভেক্টর দুটাকে বলা হয় পরস্পর সমান্তরাল ভেক্টর। একই দিকে ক্রিয়া করবে, তার মানে শুধু একটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে যে এদের ক্রিয়া রেখা একই দিকে হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। বাট এখানে মানের ব্যাপারে কিছু বলা হচ্ছে না, জাতের ব্যাপারে কিছু বলা হচ্ছে না। তার মানে এই ভেক্টর দুটো একই জাতেরও হতে পারে, আবার ভিন্ন জাতের হতে পারে, আবার মান সমান হতেও পারে, আবার মান সমান নাও হতে পারে। তার মানে আমরা কিন্তু বলতে পারি সম বা সমান ভেক্টর কিন্তু সমান্তরাল ভেক্টর বলতে পারি। আবার সদৃশ ভেক্টর যেটা, সেটাকে আমরা কি বলতে পারি? সমান্তরাল ভেক্টর বলতে পারি। কিন্তু এখানে সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে কন্ডিশন একটাই, যে দুটা ভেক্টরকে অবশ্যই একই দিকে ক্রিয়াশীল হতে হবে, তবে এই দুটা ভেক্টরকে আমরা বলবো সমান্তরাল ভেক্টর। আর যদি তোমার এই দুটা এ ভেক্টরের ডিরেকশন যেদিকে, বি ভেক্টরের ডিরেকশন যদি তার বিপরীত দিকে হয়, এটাকে বলে অ্যান্টি প্যারালাল ভেক্টর। তার মানে অ্যান্টি প্যারালাল ভেক্টরের ক্ষেত্রে তোমার এ ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে, এই বি ভেক্টরের ডিরেকশনটা হবে তার বিপরীত দিকে, অর্থাৎ বিপরীত বা ঋণাত্মক ভেক্টর যেটা ছিল আর বি সদৃশ ভেক্টর যেটা ছিল, এই বিপরীত বা ঋণাত্মক ভেক্টর এবং বি সদৃশ ভেক্টর এইগুলোকে কিন্তু আমরা বিপরীত সমান্তরাল ভেক্টর বলতে পারবো। বুঝতে পেরেছো? এগুলোকে আমরা বলতে পারবো। তাহলে বিপরীত বা বিপরীত সমান্তরাল ভেক্টরের সংজ্ঞা হলো যে দুটি ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এই দুটো ভেক্টরকে বলা হয় বিপরীত সমান্তরাল ভেক্টর। তার মানে এই ক্ষেত্রে আমার শুধু ডিরেকশনের ব্যাপারে বলা হচ্ছে যে শুধু বিপরীত দিকে ক্রিয়া করবে, তার মানে এই দুটা ভেক্টরের মান সমান হতেও পারে, নাও হতে পারে, আবার জাত একই হতেও পারে, নাও হতে পারে। এই জন্য আমরা এই ভেক্টরটাকে বলবো বিপরীত সমান্তরাল ভেক্টর। তার মানে আমার সকল বিপরীত বা ঋণাত্মক ভেক্টর অথবা বি সদৃশ ভেক্টর বিপরীত সমান্তরাল ভেক্টর হবে, কিন্তু সকল বিপরীত সমান্তরাল ভেক্টর কিন্তু বিপরীত বা ঋণাত্মক ভেক্টর অথবা বি সদৃশ ভেক্টর হবে না, কেননা বিপরীত সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে জাত আলাদাও হতে পারে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সমান্তরাল ভেক্টর, প্যারালাল ভেক্টর এবং অ্যান্টি প্যারালাল ভেক্টর কাকে বলে, সেই বিষয়টা আমরা জেনে গেলাম। এবারে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি লিখেছি, একটি ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করলে কি কি পরিবর্তন হতে পারে। দেখো আমি বি ভেক্টর রাশি, বি একটি ভেক্টর রাশি আর ল্যামডা হচ্ছে একটি স্কেলার রাশি। তো বি ভেক্টর রাশিকে ল্যামডা দ্বারা যখন গুণ করেছি তখন একটা ভেক্টর তৈরি হয়েছে, এবং এই ল্যামডাটা যদি প্লাস হয়, অর্থাৎ এই স্কেলার রাশিটি যদি ধনাত্মক হয় তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডিরেকশন একই দিকে হবে, অর্থাৎ সমান্তরাল ভেক্টর হবে। আর ল্যামডাটা যদি মাইনাস হয় তাহলে বি ভেক্টর এবং এ ভেক্টরের ডিরেকশন পরস্পর বিপরীত দিকে হবে, অর্থাৎ এটা অ্যান্টি প্যারালাল ভেক্টর হবে। এখন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখো, যে একটা ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করা হলে কি কি পরিবর্তন হতে পারে। দেখো যে এই ত্বরণকে যখন আমি ভর দ্বারা গুণ করলাম তখন বল তৈরি হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি বলো? তার মানে আমরা ত্বরণে একটা জাতীয় ছিল, সেই জাতকে যখন ভর দ্বারা গুণ করলাম তখন বল জাত তৈরি হলো। তার মানে একটা ভেক্টর রাশিকে যদি একটি স্কেলার রাশি দ্বারা গুণ করা হয় তাহলে একটি ভেক্টর রাশি তৈরি হয়, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে প্রদত্ত ভেক্টরের জাত ছিল ত্বরণ, কিন্তু ভর দ্বারা গুণ করায় নতুন ভেক্টরের জাত হয়ে গেল বল। তার মানে
একটা ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করা হলে নতুন জাতের ভেক্টর তৈরি হয়। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। আর 3 নম্বর বৈশিষ্ট্য তো তোমরা জেনে গেছে যে তোমার এই ত্বরণের দিক এবং বলের ডিরেকশন একই দিকে হবে, অর্থাৎ এই স্কেলার রাশিটি যদি ধনাত্মক হয় তাহলে তোমার ত্বরণের দিক তথা প্রদত্ত ভেক্টরের দিক আর নতুন ভেক্টরের দিক একই দিকে হবে। কিন্তু স্কেলার রাশিটি যদি ঋণাত্মক হয়, ভর কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না। সুতরাং ঋণাত্মকের অ্যাপ্লিকেশনটা কিন্তু আরেকটা সমীকরণ দিয়ে আমি একটু দেখাচ্ছি, যেটা তোমরা 9 10-এ পড়ে এসছো। দেখো এই যে তড়িৎ প্রাবল্য বা তীব্রতা আধানের ক্ষেত্রে স্থির তড়িৎ অধ্যায় পড়ে এসছো, এফ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ই ভেক্টর। তো কিউ যদি প্লাস হয় তাহলে তড়িৎ প্রাবল্য বা তীব্রতার দিক আর বলের দিক একই দিকে হবে, অর্থাৎ প্যারালাল ভেক্টর হবে। আর কিউ মাইনাসে হতে পারে, অর্থাৎ একটা বস্তুর আধান প্লাস হতে পারে মাইনাসে হতে পারে। এই জন্য কিউ মাইনাস হলে তোমার এই প্রাবল্যের দিক আর বলের দিক পরস্পর বিপরীত দিকে হবে, যেটা ডান দিকের চিত্র দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে তোমার এটা হচ্ছে প্যারালাল ভেক্টর আর ডানেরটা হচ্ছে তোমার অ্যান্টি প্যারালাল ভেক্টর। তার মানে মাইনাসের অ্যাপ্লিকেশনটা কিন্তু এই সমীকরণটাই আছে, কিন্তু মাইনাসের অ্যাপ্লিকেশনটা কিন্তু এফ ইকুয়াল টু এম এই সমীকরণে থাকবে না, কেননা তোমার কোনো বস্তুর ভর ঋণাত্মক হতে পারে না। তো নিশ্চয়ই একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করা হলে কি কি হতে পারে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা জানলে। যে একটি ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করা হলে নতুন একটি ভেক্টর তৈরি হয় এবং এই নতুন ভেক্টরটি জাত প্রদত্ত ভেক্টরের জাত হতে আলাদা হয় বা ভিন্ন হয়। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্কেলার রাশিটি ধনাত্মক হলে নতুন ভেক্টর এবং প্রদত্ত ভেক্টরের দিক একই দিকে হবে, আর স্কেলার রাশিটি ঋণাত্মক হলে নতুন ভেক্টর এবং প্রদত্ত ভেক্টরের দিক পরস্পর বিপরীত দিকে হবে। এই হচ্ছে বৈশিষ্ট্যগুলো আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ থেকে আমরা জেনে গেলাম। এবার এখানে আরো কয়েকটা ভেক্টর আছে। সমরেখ ভেক্টর হচ্ছে অসংখ্য ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে। এখানে জাতের ব্যাপারে কিছু বলা হচ্ছে না, মানের ব্যাপারে কিছু বলা হচ্ছে না, শুধু কন্ডিশন হলো যে অসংখ্য ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে এই ভেক্টর গুলোকে বলবো আমরা সমরেখ ভেক্টর। আর সমতলীয় ভেক্টর হচ্ছে যে তোমার এখানেও মানের ব্যাপারে জাতের ব্যাপারে কিছু বলা হচ্ছে না, শুধু অসংখ্য ভেক্টর যদি একটা নির্দিষ্ট তলে ক্রিয়াশীল হয়, একটা নির্দিষ্ট তলে ক্রিয়া করে, তাহলে এই ভেক্টর গুলোকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। তার মানে এই ক্ষেত্রে জাত একই হতেও পারে নাও হতে পারে, মান সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু কন্ডিশন হলো অনেকগুলো ভেক্টরকে অবশ্যই কোথায় ক্রিয়াশীল হতে হবে, একটা তলে ক্রিয়াশীল হতে হবে, একটা তলে বিভিন্ন দিকে ক্রিয়া হতে পারে। এই ভেক্টর গুলোকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। আর লাস্টে যেটা বলা হচ্ছে সরণ ভেক্টর, এটা আমি আগামী ক্লাসে ভালো করে পড়াবো। সরণ ভেক্টর হচ্ছে যে তোমার কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। সরণ ভেক্টরের সংজ্ঞা হলো যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। যেমন তুমি বাসায় ছিলে, এখন গেলে বাজারে, তাহলে তোমার অবস্থার পরিবর্তন হলো। এই যে অবস্থার পরিবর্তন প্রকাশ করার জন্য যে ভেক্টরটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সরণ ভেক্টর। আর লাস্ট আর একটা ভেক্টর হচ্ছে, আমি জোরে শেষ করার জন্য দ্রুত পড়াচ্ছি, পি একটা ভেক্টর যদি 4 i ক্যাপ হয় এবং কি ভেক্টরটা যদি তোমার এই যে মান যেটা 4 তার বিপরীত হয়, রিসিপ্রোকাল হয় 1/4, আই ক্যাপের বিপরীত না কিন্তু মানটার বিপরীত বা বিপ্রতীপ, তাহলে কি ভেক্টরটাকে বলা হবে পি ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর। তার মানে কোন ভেক্টর পি ভেক্টর যদি 4 i ক্যাপ হয় এবং কি ভেক্টরটা যদি তার মানের বিপরীত হয় তাহলে কি ভেক্টরটাকে বলা হবে পি ভেক্টর।